আসসালামু আলাইকুম সবাইকে। ওয়ালাইকুম সালাম আপু। ওয়ালাইকুম আসসালাম আপু। আমার স্ক্রিনে কি কোনো ব্লক বা কোনো অংশ কি কালো দেখা যাচ্ছে না ঠিক আছে? জি, দেখা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। থ্যাংক ইউ সবাইকে জয়েন করার জন্য। আজকে আসলে আমরা যে থিওরি এক্সাম প্রিপারেশনের যে একটা গ্রুপ আমি তৈরি করেছিলাম, ওইটা আসলে আমরা কেন তৈরি করেছি বা আমরা কিভাবে থিওরি এক্সামটা এমআরসি সিএইচ এর প্রিপারেশন নিতে পারি আর আপনাদের সবার সাথে একটু পরিচিত হওয়া, এটাই হচ্ছে আজকে ইন্ট্রোডাক্টরি সেশনের উদ্দেশ্য। আমরা চেষ্টা করব খুব অল্প সময়ের মধ্যেই যেন আমরা আপনাদের ম্যাক্সিমাম প্রশ্নগুলার আনসার দিতে পারি। আচ্ছা, আজকে আমাদের মেইন উদ্দেশ্য যেটা, যে আমি একটা এমআরসিপিসিএইচ থিওরি এক্সাম প্রিপারেশনের জন্য একটা হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপ খুলেছি, যেখানে আমরা যারা থিওরি এক্সাম দিতে চাই, এমআরসিপিসিএইচ এক্সামিনেশনটা দিতে চাই, এর মধ্যে আমি একটা পোল করেছিলাম যে হচ্ছে আমাদের যেসব ক্যান্ডিডেটরা বা যেসব গ্রুপ মেম্বাররা আছেন, তারা আসলে মানে কারা কোন অবস্থানে আছেন বা আসলে কি ওনাদের এখনকার প্রবলেম বা কি আশা ওনারা, মানে কি গাইডেন্স ওনাদের জন্য হেল্পফুল হবে। আমি দেখলাম যে হচ্ছে বেশিরভাগ ক্যান্ডিডেটদেরই ওখানে ওনারা দিয়েছেন যে ওনারা এমআরসিপিসিএইচ এক্সামিনেশনটা সম্পর্কে জানতে চান, ওনারা এখনো পরীক্ষা দিবেন কিনা এ ব্যাপারে সিদ্ধান্ত নেননি। আর একটা বড় একটা গ্রুপ আছেন এরপরে যে সেকেন্ড পার্সেন্টেজটা, ওনারা হচ্ছেন যারা হয়তো অলরেডি বাংলাদেশে এফসিপিএস বা ডিসিএস বা এমডি কোনো একটা কোর্সে আছেন বা কোর্স কমপ্লিট করেছেন বা অনগোয়িং আছেন, এবং ওনারা এখন এমআরসিপিসিএস এক্সামটা সম্পর্কে জানতে চান, এক্সাম দেওয়ার জন্য ওনারা ডিসিশন নিচ্ছেন এবং গাইডেন্স চাচ্ছেন। আর খুব অল্প সংখ্যক মানুষই আছেন যারা হচ্ছে অলরেডি একটা দুটো পার্ট ওনারা দিয়ে দিয়েছেন, বিশেষ করে ফকটাস বা ফার্স্ট যে পার্টটা, ওনাদের আসলে এখন আর ওই বিষয় নিয়ে কনফিউশন নেই, এরকম আমাদের কিছু পার্টিসিপেন্ট আছেন। আর আমি একদম অল্প কয়েকজনকে পেয়েছি যারা হচ্ছে পিডিয়াট্রিক্স ফ্যাকাল্টিতে, তারা হয়তো পার্ট ওয়ান অথবা এমডি এগুলোর জন্য ওনারা একটু একটু অনেকে আছে, একটু লাইনগুলো বন্ধ করলে ভালো হয়। যারা একটু স্পিকারটা অন করে রাখছেন, একটু প্লিজ অফ করে রাখবেন। স্ক্রিনে কালো দাগ আসছে। এখন ঠিক আছে? যে যারা আসলে মাইকটা অন ছিল আমি তাদেরকে মিউট করে দিয়েছি। এখন তো ক্লিয়ারলি শোনা যাচ্ছে না? জি আপু, ঠিক আছে। আচ্ছা, তো আসলে আমি একটু আমার পরিচয় দিতে চাচ্ছিলাম। আমি হচ্ছে ডক্টর ফারিয়া ইয়াসমিন। আমার এমআরসিপিসিএইচ এর জার্নি আমি শুরু করেছিলাম, আমি রেসিডেন্সি কমপ্লিট করেছি নিউরোলজিতে 2024-এ। আর আসলে ইচ্ছা ছিল আমার জেনারেল পেডিয়াট্রিক্সেই একটা ডিগ্রি কমপ্লিট করার, সেজন্য আমি হচ্ছে এসসিপিএস পার্ট ওয়ান দিয়েছিলাম, ট্রেনিংও শুরু করেছিলাম, পরে বিসিএস এ চলে গিয়ে রেসিডেন্সিতে ঢুকি। কিন্তু জেনারেল পিডিয়াট্রিক্স এর প্রতি তো আমাদের সবার একটা অন্যরকম আকর্ষণ থাকে, এবং জেনারেল পিডিয়াট্রিক্স এ যারা আমরা পিডিয়াট্রিক্স ফ্যাকাল্টিতে আছি, আমরা সাব ব্রাঞ্চে গেলেও আমাদের সবাই একটা ইচ্ছা থাকে যেহেতু জেনারেল পিডিয়াট্রিক্স এ একটা ডিগ্রি কমপ্লিট করা বা একটা আমাদের কোনো একটা অ্যাচিভমেন্ট থাকবে। বিশেষ করে এর অন্যতম একটা কারণ হচ্ছে যে আমাদের নিজেদের ডে টু ডে প্র্যাকটিস অথবা চেম্বার লাইফ সবখানেই আমাদের জেনারেল পেডিয়াট্রিক্সটাই আমাদের অনেক বেশি প্রয়োজন হয়। আর সাব স্পেশালিটিতে আমরা যারা আছি তারা সেটা তো আমাদের নিজেদের একটা সাবজেক্ট। তো তখন যখন আমি রেসিডেন্সি কমপ্লিট করার পরে আমি আমার জেনারেল পেডিয়াট্রিক্সে আমি কি করতে পারি সেই দিকে যখন তাকালাম, তখন দেখলাম আসলে এফসিপিএস বা হচ্ছে আবার একটা রেসিডেন্সি কোর্স, এইটা আসলে এখন আর আমার পক্ষে সম্ভব না। এবং ওই সময়টাতেই আমার সিনিয়ররা আমাকে সাজেস্ট করেছিলেন যে হচ্ছে এমআরসিপিসিএইচ টা একটা ভালো অপশন হতে পারে, যেহেতু আমরা অলরেডি একটা পিডিয়াট্রিক্স এর পড়াশোনার মোটামুটি আমরা আয়ত্তের মধ্যে আছি, তাহলে আমাদের জন্য এমআরসিপিসিএস টা একটা ভালো অপশন হতে পারে।
সেই ইয়েতেই যার 2024 থেকে হচ্ছে শুরু করি, পার্ট 1 পার্ট 2 কমপ্লিট করেছি, এমআরসিপিসিএইচ এর থিওরি পার্টটা কমপ্লিট করেছি, আর এখন হচ্ছে ক্লিনিক্যাল পার্টটা সিট পাওয়ার জন্য অপেক্ষা করছি। যখন সিট পাবো ইনশাল্লাহ দিব, হয়তো এই বছরের শেষের দিকে সিট না পেলেও আগামী বছরে দেওয়ার ইচ্ছা আছে ইনশাল্লাহ। এছাড়াও আমার সাথে ডক্টর আফরিনা, উনিও আমার মেডিকেলের সিনিয়র, আপু থিওরি এক্সাম কমপ্লিট করেছেন এবং উনিও আমাদের সাথে থিওরি যে ক্লাসগুলো নেওয়ার আমি প্ল্যান করেছি এই ক্লাসগুলোতে উনি অ্যাক্টিভলি পার্টিসিপেট করবেন। আচ্ছা, আমি আমার যে অবস্থানটা বললাম যে আমি কিভাবে এমআরসিপিসিএস টা শুরু করি। এখন আমাদের এখানকার যেসব গ্রুপ মেম্বার আছেন, যে আজকে যারা জয়েন করেছেন, হ্যাঁ, তারা কিন্তু সবাই কেউ না কেউ এই একটা পোর্শনের মধ্যেই আছেন, যে হয়তো কেউ এখন অনগোয়িং কোনো একটা কোর্সে আছেন, কোনো একটা সাবজেক্টে, অথবা কোর্স কমপ্লিট করেছেন, সেখানে একটা কোনো ডিগ্রি করবেন কি করবেন না সে ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছেন। আরেকটা গ্রুপ হয়তো আছেন যারা হচ্ছে দেশের বাইরে যাবার ব্যাপারে চিন্তা ভাবনা করছেন। আসলে দেশের বাইরে যাওয়ার চিন্তা ভাবনা নিয়ে এই পরীক্ষাটা আমি দেওয়া শুরু করি নাই, এই কারণে ওই ব্যাপারে খুব ভালো সাজেশন আসলে আমি দিতে পারবো না। আর হচ্ছে যেহেতু এমআরসিপিসিএস টা হচ্ছে একটা আহ আহ, একটা ডিগ্রি হিসেবে বিবেচনা করা হয়, সেই হিসেবে আপনারা যদি কেউ বাহিরে যাবো কি যাব না এই চিন্তা ভাবনা নিয়ে এমআরসিপিসিএস টা শুরু করেন, কিন্তু পরবর্তীতে হয়তো আর বাইরে যাওয়া হলো না, কিন্তু আপনার এই যে পরীক্ষাটা আমরা দিলাম বা এই যে কোর্সটা আমরা কমপ্লিট করলাম, এটা কিন্তু আমাদের মানে পুরোপুরি মানে বিফলে যাবে না। যে বাইরে যাওয়ার অন্য যে এক্সাম গুলা, হয়তো লাইসেন্সিং এক্সাম গুলা, প্ল্যাব বা এমসি আর ইউএসএমএল, এগুলো যেরকম আমি যদি কমপ্লিট করে ওই দেশে না যাই, তাহলে এটা আসলে বাংলাদেশে কোনো ভ্যালু নেই। কিন্তু এমআরসিপিসিএস বা রয়্যাল কলেজের যে ডিগ্রি গুলা, এগুলো আমি যদি কমপ্লিট করি, আমাদের দেশেও কিন্তু আমরা একটা মানে অ্যাচিভমেন্ট হিসেবে আমরা দেখাতে পারবো, বা এটা একটা অ্যাচিভমেন্ট আছে। আর আরেকটা যেটা হচ্ছে যে এমআরসিপিসিএস টা যে পরীক্ষার যে পড়াশোনাগুলো, হ্যাঁ, আমরা তো একটা সিস্টেমে পড়াশোনা করছি আমাদের দেশের যে বইগুলা বা আমাদের যে এক্সাম গুলা, হ্যাঁ, কিন্তু ইউকে বা ওনাদের বাইরের দেশে যে পরীক্ষাগুলো বা ওনাদের যে এক্সামের যে পড়াশোনাগুলো, বিশেষ করে ওখানে যেভাবে এথিক্স বা হচ্ছে কমিউনিকেশন, এই প্যালিয়েটিভ কেয়ার, এই টপিকস গুলোর উপরে, এই বিষয়গুলোর উপর এক্সট্রা জোর দেওয়া হয়। আমার মনে হয় এই নলেজ গুলাতে আমাদের যে পরীক্ষাগুলা বা আমরা যে বইগুলা পড়ি বা আমরা যেভাবে পড়াশোনা করি, আমাদের অনেক নলেজ গ্যাপ থাকে, এবং ওইগুলা কিন্তু ওই নলেজ গুলাকে আমাদের প্র্যাকটিক্যাল লাইফেও হেল্প করে। তাহলে যারা আমরা এই যে চিক্সের যেই অবস্থানেই থাকি না কেন, একদম ইনিশিয়াল পর্যায়ে অথবা হয়তো আমরা পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট করা, আমাদের সবার জন্যই কিন্তু এমআরসিপিসিএইচ পরীক্ষাটা একটা গুড অপরচুনিটি হতে পারে, যেটা বিশেষ করে থিওরি এক্সাম গুলা আমরা আমাদের যে অনগোয়িং যে কোর্স গুলো আছে, আমরা কিন্তু তার পাশাপাশি প্রিপারেশন নিতে পারবো, কারণ আমাদের মেইন পড়াশোনা কিন্তু একই। না হয়তো পেডিয়াট্রিক্স এর আমরা যে ডিজিজ গুলো পড়ছি, হয়তো আমরা সিস্টিক ফাইব্রোসিস পড়ছি, অ্যাজমা পড়ছি, আমরা ইনফেকশন ডিজিজ গুলো বেশি পড়ছি, জেনেটিক্স হয়তো আমরা একটু কম পড়ছি, জেনেটিক্সটা হয়তো আমাদের এমআরসিপিসি এর জন্য একটু বেশি লাগবে, কিন্তু আলটিমেটলি আমাদের মেইন পড়াশোনা কিন্তু খুব বেশি ডিফারেন্ট না। বিশেষ করে যারা অলরেডি 1-2 বছর ট্রেনিং কমপ্লিট করা আছেন বা কোর্সে আছেন, ফেজ এ কমপ্লিট করেছেন, ফেজ বি তে আছেন এবং ডিগ্রি কমপ্লিট করেছেন, তারা একটা এদিক থেকে ওনারা অলরেডি আগিয়ে থাকবেন কিভাবে, যে ওনারা কিন্তু মেইন যে পড়াশোনাগুলো ডিজিজ সম্পর্কে ওনারা অলরেডি জানেন। এখন শুধু এক্সাম যে সিস্টেমটা, যে কিভাবে আমরা থিওরি এক্সাম গুলো দিব বা কোন টপিকস এর উপরে আমরা জোর দিব, এই বিষয়গুলো যদি আমরা একটু গাইডেন্স পাই, তাহলে কিন্তু খুব ইজিলি আমরা পরীক্ষা দিতে পারি। এবং পরীক্ষাগুলো এমন, বিশেষ করে থিওরি এক্সামটা এমন যে আমরা পড়াশোনা করলাম কিন্তু কেন জানি পাশ হলো না, এরকম কোনো আসলে মানে বিষয় থাকে না। আমরা যদি মোটামুটি একটা গাইডলাইনের আন্ডারে, গাইডেন্সের আন্ডারে একটু ট্যাক্টফুলি প্রিপারেশন নিতে পারি এবং প্রিপারেশনটা কমপ্লিট করে, আমরা কিন্তু পরীক্ষা পাশ করবো ইনশাল্লাহ, পাশ না করার কোনো কারণ নাই। তো যেমন আমি দেখলাম যে রিসেন্টলি যে পার্ট 1 পরীক্ষাটা হলো, এবং অনেকেই দেখলাম খুব ডিপ্রেসড, যে পার্ট 1 পাশের হার শুধুমাত্র 5 to 6%, এবং এত ভাস্ট এবং এত ডিপ প্রশ্নগুলো দেখলাম যে আসলে কিন্তু মানে খুব আমাদের পার্ট 1 বা আমাদের রেসিডেন্সি এক্সাম, যেটা খুবই কম্পিটিটিভ এক্সাম, আমরা যারা ওই থিওরি এক্সাম গুলা দিয়ে আসছি বা প্রিপারেশন নিচ্ছি, তাদের জন্য এই পরীক্ষা এমআরসিপিসিএস এর থিওরি পরীক্ষা খুব কঠিন আমি বলবো না। আমরা যদি সিস্টেমটা জানি, এটা অবশ্যই কমপ্লিট করার মতো। এবং বেশিরভাগ যারা আছেন, আমি সেকেন্ড টাইম দেওয়া বেশিরভাগ মানুষেরই লাগে নাই, যারা আমাদের এখান থেকে পরীক্ষা দিচ্ছেন, এবং সবাই একবারই পাশ করে যান এবং পাশ করা নিয়ে কারো কোনো সমস্যা হয় না।
কিন্তু কিছু বিষয় হয়তো থাকে যে একটু টেকনিক্যাল ইস্যু থাকে, তারপরে একটু হচ্ছে আমরা কিভাবে প্রিপারেশন নিব, কোন সময়টা প্রিপারেশন নিব, একটু ফিনান্সিয়াল ব্যাপারগুলো বুঝানো, এই বিষয়গুলো ছাড়া আমাদের দেশের পরীক্ষার্থীদের জন্য বা আমাদের দেশে যারা অলরেডি কোর্সে আছেন তাদের জন্য এমআরসিপিসিএস এর পড়াশোনা কোনো প্রবলেমই হয় না পাশ করা নিয়ে। হ্যাঁ, আজান দিচ্ছি, আমি একটু 2 মিনিটের জন্য একটু ব্রেক নিচ্ছি। আচ্ছা, যেটা আমি বলছিলাম যে হচ্ছে আমাদের এখানে যেসব যারা আছি আমরা পেডিয়াট্রিক্স এ অনগোয়িং কোন একটা কোর্সে বা যারা প্রিপারেশন নিচ্ছি বা পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, আমাদের জন্য এই পড়াশোনাটা কোনো বিষয় না, শুধুমাত্র একটা গাইডেন্স যদি আমরা পাই এটাই হচ্ছে। আমি যখন প্রিপারেশন নিয়েছি আমার কাছে মনে হচ্ছে যদি আমি গাইডেন্স পেতাম আমার জন্য এই জার্নি মানে অনেক সহজ হতো, এবং যেটা হয়েছে যে আমার সিনিয়রদের কাছ থেকে আমি অনেক গাইডেন্স নিয়ে অল্প সময়ের মধ্যে প্রিপারেশন নিতে পেরেছি। এই কারণেই আসলে আমার এরকম একটা প্ল্যাটফর্ম করার ইচ্ছা হয়েছে যে আমরা একটা যদি এরকম গ্রুপ থাকে যেখানে আমরা আমাদের যারা অলরেডি আমরা পরীক্ষা দিয়েছি আমরা আমাদের ভিউ গুলা এবং কিভাবে প্রিপারেশন নিব এই গুলা যদি আমরা শেয়ার করি, এবং যারা ডিসিশন নিয়েছেন পরীক্ষা দিবেন কিন্তু একটু গাইডেন্স পেলে ওনারা আহ, হয়তো অ্যাক্টিভলি এক্সাম গুলাতে পার্টিসিপেট করতে পারবেন, সেই ব্যাপারে যদি ওনাদের কোনো হেল্পফুল হয়। এবং আমি যেহেতু এখনো কোর্সটা কমপ্লিট করিনি, এবং আমার জন্য একটা সুবিধা হবে কি আমি যদি আপনাদের সাথে এই যে যে পড়াশোনাগুলা বিশেষ করে গাইডলাইন বা যে থিওরি এক্সামের যে পড়াশোনাগুলো এগুলা যদি আমি আপনাদের সাথে প্র্যাকটিস করছি, সেটা কিন্তু আমার পড়াশোনার জন্য অনেক হেল্পফুল হবে। এই কারণে আমার মনে হয়েছে যে শুধুমাত্র আমরা এমন একটা প্ল্যাটফর্ম থাকবে আমাদের বাংলাদেশের যারা এমআরসিপিসিএস এক্সপিরিয়েন্স আছেন, যারা আমরা সবাই মিলে প্রিপারেশন নিতে পারি। এখানে একটা মজার বিষয় একটু আমি আপনাকে জানাতে চাচ্ছিলাম, আমি যখন থিওরি এক্সাম দেই তখন এমআরসিপিসিএস এর অনেক গ্রুপ, বিশেষ করে টেলিগ্রাম ভার্সিটির অনেক গ্রুপ ছিল এবং বেশিরভাগ গ্রুপ ছিল বাহিরের, বিশেষ করে ইজিপ্ট এবং হচ্ছে পাকিস্তান এসব দেশের আমি কিছু গ্রুপ দেখতাম ওনারা নিজেরা কোশ্চেন সলভ করতেন নিজেদের ভাষায়, এবং ওনারা এত সুন্দর করে প্রশ্নগুলো সলভ করতেন আমি মাঝে মাঝে ঢুকতাম কিন্তু যেহেতু আমি ওনাদের কথা বুঝতাম না, মানে আমি আসলে মানে বুঝতে পারতাম না আর কি ওনারা কি বলতেছেন, কিন্তু ওনারা এমন ভাবে ক্লাসগুলো হতো, ওনারা এক একদিন এক একজন এক একটা টপিকস বা এক একটা প্রশ্ন এক একটা রিকল এক একটা ইয়ারের রিকল নিয়ে ওনারা আলোচনা করতেন, দেখতাম যে যার যা কনফিউশন আছে ইভেন ওনারা যেগুলো যখন গ্রুপে যখন এই আনসার গুলো শেয়ার করতেন আমার যে কনফিউশন গুলো ছিল সেই কনফিউশন গুলো দূর হয়ে গেছে। তখন আমার কাছে খুব আফসোস হতো যে যদি আমাদের এরকম একটা গ্রুপ থাকতো যেখানে এই যে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারটা আমাদের থাকবে না, আমরা সবাই সবার সাথে নলেজ শেয়ার করতে পারবো, ইনফরমেশন শেয়ার করতে পারবো, তাহলে আমাদের জন্য প্রিপারেশনটা অনেক সহজ হতো। থেকেই আমাদের কিন্তু এরকম একটা গ্রুপের ইচ্ছা ছিল। সেই জন্যই আসলে এরকম একটা গ্রুপ করার প্ল্যান করা। আচ্ছা, আশা আছে ইনশাল্লাহ যদি আপনারা সবাই অ্যাক্টিভলি পার্টিসিপেট করেন এটা আমরা ক্লিনিক্যাল পর্যন্ত কমপ্লিট করবো, যদি আমাদের আমি ক্লিনিক্যাল পরীক্ষাটা সহসা শেষ করতে পারি ইনশাল্লাহ। তো আসলে তাহলে আমরা মেইন যে আমাদের আরসিপিসিএইচ এর যে এমআরসিপিসিএইচ এক্সামটা আমরা কিভাবে দিতে পারি সেই বিষয়গুলোতে যাই। আসলে এমআরসিপিসিএইচ এটা হচ্ছে ইউকেতে একটা পোস্ট গ্রাজুয়েট পিডিয়াট্রিক কোয়ালিফিকেশন হিসেবে কনসিডার করা হয়, যেটা হচ্ছে মেম্বারশিপ হিসেবে ওই দেশে হচ্ছে ওনাদের ট্রেনিং গুলাতে হচ্ছে ইয়ার অনুযায়ী এসটি কিছু লেভেলে ভাগ করা হয়, এসটি 1 2 3 এরকম করে 7 বা 9 এরকম এসটি 9 পর্যন্ত কিছু লেভেল আছে। তো ওই দেশের স্পেশালিটি ট্রেনিং গুলো কমপ্লিট করার আগে এমআরসিপিসিএইচ টা কমপ্লিট করে ওনারা সরাসরি এসটি 3 থেকে এসটি 4 লেভেলে ট্রেনিং এ চলে যান। তো এই এসটি 3 থেকে এসটি 4 এ যাওয়ার জন্য এমআরসিপিসিএস টা কমপ্লিট করা লাগে। আমাদের দেশে আমরা যদি এমআরসিপিসিএস টা কমপ্লিট করতে পারি, আমাদের কারো যদি বাইরে যাওয়ার ইচ্ছা থাকে সেক্ষেত্রে আমরা প্ল্যাব যে রুটটা সেই রুটটা স্কিপ করে সরাসরি জিএমসি রেজিস্ট্রেশন পাইতে পারবো, এবং আমরা সরাসরি এসটি 4 যে লেভেল অফ ট্রেনিং সেখানে আমরা জয়েন করতে পারবো। আচ্ছা, তো এই পরীক্ষাতে আসলে টোটাল মানে 4টা স্টেপ বলতে কি 3টা থিওরি এক্সাম এবং একটা ক্লিনিক্যাল এক্সাম। থিওরি এক্সাম গুলো হচ্ছে ফক, ফাউন্ডেশন অফ প্র্যাকটিস, থিওরি অ্যান্ড সায়েন্স, অ্যাপ্লাইড নলেজ ইন প্র্যাকটিস, আর যেটা ক্লিনিক্যাল। এই ফক টেস্ট এবং একিপি এই 3টা পরীক্ষা আমরা যে কোনো অর্ডারে দিতে পারবো, এবং ফক এন্ড টেস্ট এই দুটো পরীক্ষা আমরা একই সাথে মানে একই দিনেও দিতে পারবো অথবা আমরা আলাদা আলাদা দিতে পারবো। এখন এই পরীক্ষাগুলো আসলে ডিফারেন্সটা কি? হ্যাঁ, ফক এবং টেস্ট এটা একটু বেসিক বেসিক মানে হচ্ছে আহ এখানে ফপে আমাদের হয়তো ক্লিনিক্যাল ডায়াগনোসিস, ক্লিনিক্যাল ডিসিশন মেকিং এই বিষয়গুলা নিয়ে প্রশ্নগুলা করা হয়, হয়তো একটা সিনারিও থাকবে
ডায়াগনোসিসটা কি, তবে একটা এথিক্স রিলেটেড একটা প্রবলেম থাকবে যেটা আমি কোথায় রেফার করব, সেটা বেসিক্স। হ্যাঁ, ইনভেস্টিগেশন এবং ম্যানেজমেন্ট পোর্শনটা সব এক্সামে খুব কম থাকে। এই ফপেরই একটু ডিপ, মানে আরো ডিপ নলেজে কোশ্চেন অথবা ডেপথ অফ নলেজ দেখার জন্য এবং অ্যাপ্লাই, যেটা যেখানে ম্যানেজমেন্ট এবং ইনভেস্টিগেশন ইন্টারপ্রিটেশন, ডাটা ইন্টারপ্রিটেশন, ডিটেলস পরীক্ষাটা হচ্ছে একেপি। তাহলে ফব এবং একেপি আসলে প্রিপারেশনের মধ্যে খুব ওয়েল ডিমার্কেশন নেই। দুইটাই ক্লিনিক্যাল সিনারিও বেসড প্রশ্ন থাকে, দুটাতেই হচ্ছে মোটামুটি ইনভেস্টিগেশন, ডায়াগনোসিস, ইনভেস্টিগেশন, ট্রিটমেন্ট এগুলো নিয়ে প্রশ্ন থাকে। কিন্তু ফপে সাধারণত ইনভেস্টিগেশন ইন্টারপ্রিটেশন এই বিষয়গুলো কম থাকে, মেনলি ডায়াগনস্টিক প্রশ্নগুলো থাকে, কিন্তু কিছু কিছু ম্যানেজমেন্ট প্রশ্ন আসতে পারে। একেপি আরেকটু ডিপ ডিটেলস প্রশ্ন যেগুলোতে হচ্ছে ইনভেস্টিগেশন ইন্টারপ্রিটেশন, ডাটা ইন্টারপ্রিটেশন, ইসিজি, তারপর হচ্ছে ইজি, এই ধরনের প্রশ্নগুলা একেপিতে বেশি থাকে। ফপ এবং একেপি আমি নিজে প্রিপারেশন নেওয়ার সময় আমি আসলে ফপ এবং একেপি প্রিপারেশনে তেমন কোনো ডিফারেন্সিয়েশন করতে পারিনি, এক্সেপ্ট যে ফপে আমাদের এক্স রে ডিটেলস, এক্স রে, ইসিজি, ইইজি এগুলো খুব বেশি পড়তে হয় না, যেটা হচ্ছে একেপির জন্য ডাটা ইন্টারপ্রিটেশন একটা সম্পূর্ণ আলাদা পোর্শন, সেখানে ইইজি থাকবে, ইসিজি থাকবে এবং এক্স রে, সিটি স্ক্যান, ইমেজিং, এই টাইপের যে প্রশ্নগুলা এগুলা একেপিতে থাকবে, সেগুলো আমাদের ফপের জন্য পড়া লাগবে। আর মাঝখানে যে থিওরি আর সায়েন্স, যেটা এইখানে আসলে থিওরিটিক্যাল প্রশ্ন থাকবে, কিন্তু থিওরিটিক্যাল প্রশ্ন এরকম না যে একদম আমাকে বেসিক যে অ্যানাটমি, ফিজিওলজি, মাইক্রোবায়োলজি এগুলো একদম বেসিক যে বইগুলো আমরা পড়তাম সেগুলো পড়তে হবে, এরকম না। এই থিওরি এবং সায়েন্স হচ্ছে আমাদের ডিজিজ রিলেটেড থিওরি। হয়তো সিস্টিক ফাইব্রোসিসে কোন জিনের মিউটেশন হচ্ছে, অথবা একটা হয়তো একটা এপিলেপসি, হ্যাঁ এপিলেপসিতে হচ্ছে কোন চ্যানেলের প্রবলেম হচ্ছে, অথবা একটা হচ্ছে অ্যান্টি এপিলেপটিক ড্রাগ, এটা কোন চ্যানেলে কাজ করছে বা কি মেকানিজম অফ অ্যাকশন কি। বিশেষ করে এখানে থিওরি অ্যান্ড সায়েন্সের একটা ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে ফার্মাকোলজি। ফার্মাকোলজির জন্য কিন্তু আমরা যে বেসিক ফার্মাকোলজির আমাদের যে বইগুলো সেগুলো কিন্তু সব ডিটেলস পড়তে হয় না, এটা হচ্ছে জাস্ট ডিজিজ রিলেটেডই। যে ড্রাগস গুলা কমনলি ইউজ করা হয় সেগুলোর বেসিক কিছু মেকানিজম অফ অ্যাকশন, কিছু সাইড ইফেক্ট, এবং হচ্ছে কিছু ফার্মাকোকাইনেটিক্স, ডাইনামিক্স নিয়ে খুব বেসিক কিছু প্রশ্ন। আর হচ্ছে স্ট্যাটিস্টিক্সটা আলাদা একটা প্রশ্ন যেটা হচ্ছে আমাদের ট্যাক্সের জন্য বিশেষ করে আলাদা করে পড়তে হয়। ফব এবং একিপিতে স্ট্যাটিস্টিক্স থেকে প্রশ্ন আছে কিন্তু খুবই অল্প, এবং ফবে আসলে স্ট্যাটিস্টিক্সে তেমন কোনো প্রশ্ন আসে না, মেইনলি ট্যাক্সের জন্যই আমাদের বেসিক যে ক্লিনিক্যালের বইয়ের পাশাপাশি স্ট্যাটিস্টিক্স, ফার্মাকোলজি এগুলো আলাদা করে পড়তে হয়। তো আমরা যখন প্রিপারেশন নিব বা আমরা যখন পরীক্ষা দিব, আমরা ফব এবং ট্যাক্স একই দিনে পরীক্ষা দিতে পারি একই সাথে, কিন্তু পরীক্ষা দুটার পাস আলাদা আলাদা। মানে আমি যদি ফকে আমাকে আলাদা আলাদা পাস হবে এবং ট্যাক্সে আমার আলাদা পাস হবে, দুটা মানে মার্কিংটাও হিসাব সম্পূর্ণ আলাদা হবে। একেপি যে পরীক্ষাটা, একেপি একই দিনে পেপার ওয়ান এবং পেপার টু দুটা পরীক্ষা হবে, এবং পেপার ওয়ান এবং টু মিলে হচ্ছে এটা কম্বাইন মার্কিং এ, কম্বাইনলি পাঁচটা হিসাব করা হবে। এই তিনটা কমপ্লিট করার পরই আমরা হচ্ছে ক্লিনিক্যাল এক্সাম্পল দিতে পারবো। তাহলে আমি যেটা বললাম যে হচ্ছে ফব এবং একেপির আসলে মেইনলি ক্লিনিক্যাল জাজমেন্ট, ডায়াগনোসিস, কোর ক্লিনিক্যাল প্রবলেম, ডিজিজ বেসড প্রিপারেশন, পড়াশোনা খুব বেশি ডিফারেন্ট না। একেপিতে একটু ডিটেলস আর একটু ডিপ, এবং ইনভেস্টিগেশন গুলা, ডাটা ইন্টারপ্রিটেশন বাড়তি পড়তে হয়। আর ফপে হচ্ছে আমরা যে বেসিক আরেকটু কম ডিপে, বা ইনভেস্টিগেশন, ইন্টারপ্রিটেশন, ম্যানেজমেন্ট এই অংশটা একটু কম থাকে। আলটিমেটলি পড়ার সময় সবই পড়তে হয়, কারণ এখানে প্রিপারেশন একটা খুব ইম্পর্টেন্ট হচ্ছে ইউকে যে দুইটা গাইডলাইন আছে, পেডিয়াট্রিক এবং নিউনেটাল গাইডলাইন, সাথে নাইস গাইডলাইনও ফলো করা হয়, কিন্তু আমরা মেইনলি পেডিয়াট্রিক এবং নিউনেটাল যে দুটো গাইডলাইন সে দুটো ফলো করি। ওইখানে কিন্তু মেইন মানে সিমটম হিস্ট্রি এবং ম্যানেজমেন্ট থাকে। পপ এবং একিপি দুটার জন্য আমাদেরকে ওই বইটা পড়তে হবে, ইভেন ক্লিনিক্যালের জন্য পড়তে হবে, কারণে পড়াশোনা খুব একটা বেশি ডিফারেন্ট হয় না। আর ট্যাক্সের জন্য বললাম যে কিছু বেসিক সায়েন্স প্রত্যেকটা ডিজিজের জন্য, ফিজিওলজি, কিছু ফার্মাকোলজি এবং কিছু স্ট্যাটিস্টিক্স এর কিছু আলাদা প্রশ্ন করতে হবে। আর ক্লিনিক্যাল এক্সাম তো এর পরে আমাদের ক্লিনিক্যাল এক্সামটা কিছু একটা অস্পি স্টাইলের একটা পরীক্ষা হয়, 10টা ক্লিনিক্যাল স্টেশন থাকে, যেখানে কমিউনিকেশন, ডেভেলপমেন্ট, হিস্ট্রি টেকিং এবং ক্লিনিক্যাল এক্সামিনেশন। যেহেতু আমরা এখন ক্লিনিক্যাল নিয়ে আলোচনা করছি না, থিওরি এক্সাম, এই কারণে আমরা ডিটেলস গেলাম। তাহলে এখন আমরা যদি পরীক্ষা দিতে চাই, এমআরসিপিসিএস পরীক্ষা দিতে চাই, তাহলে আমি এখন কি করতে পারি? আমরা এখন প্রথম যেটা করবো যে এমআরসিপিসিএস এর সম্পর্কে আমার যে কোনো ইনফরমেশন, যে কোনো তথ্য জানার জন্য আরসিপিসিএস যে ওয়েবসাইটটা,
এই ওয়েবসাইটে আমরা ভিজিট করব। এবং এই ওয়েবসাইটটা, ওদের ওয়েবসাইটটা এত ভালো, এত সিস্টেমেটিক এবং এত সুন্দর করে গুছানো যে আমাদের এমন কোনো প্রশ্ন নাই যার কোনো আনসার ওখানে দেওয়া নাই। ইভেন আমাদের যদি এমন কোনো কোয়ারি থাকে যেটা আমরা আরসিপিসিএইচ এর ওয়েবসাইটে যে জিনিসগুলো দেওয়া আছে ওখানে আমরা পাচ্ছি না, আমরা যদি এই আরসিপিসি যে মেইল অ্যাড্রেসে সরাসরি মেইল করি, ওনারা কিন্তু সাথে খুব প্রম্পটলি রেসপন্স করেন। এবং আমাদের মানে আমার সিনিয়ররা সবাই আমাদেরকে যেটা বলেছিলেন যে আমাদের এক্সাম রিলেটেড যে কোনো কোয়ারির জন্য আমরা মানে বিভিন্ন জনের কাছে প্রশ্ন না করে আমরা সরাসরি আরসিপিসিএইচ এর ওয়েবসাইটে গিয়ে ওনাদের যে মেইল অ্যাড্রেসে আমরা মেইল করবো যে আমার এখন এই প্রবলেমটা ফেস করছি, এটার জন্য আসলে সমাধানটা কি। ওখান থেকে আমরা সবচেয়ে ভালো সমাধানটা পাবো। তাহলে আমরা যারা পরীক্ষা দেওয়ার জন্য চিন্তা ভাবনা করছি বা ডিসিশন নিই বা না নিই, আমরা সবাই আরসিপিসিএস ওয়েবসাইটে গেলে, এই যে আরসিপিসিএস এর ওয়েবসাইটে গেলে এখানে দুইটা অপশন থাকে, একটা লগ ইন এবং রেজিস্টার। এখানে আসলে আমার এখানে যেহেতু লগ ইন অপশনটা এসেছে কারণ আমার অলরেডি অ্যাকাউন্ট আছে, এই জায়গায় আসলে আসে মাই অ্যাকাউন্ট। এই মাই অ্যাকাউন্টে গিয়ে আমরা আরসিপিসিএস ওয়েবসাইটে একটা অ্যাকাউন্ট খুলবো, ফ্রি অ্যাকাউন্ট। এবং এই ফ্রি অ্যাকাউন্ট খোলার জন্য কোনো ইনফরমেশন বা কোনো পিডিএফ বা কোনো ডকুমেন্ট লাগে না। আমরা অ্যাকাউন্ট খোলার পরে অবশ্যই আমরা এই রেজিস্টার অপশনে গিয়ে আমরা রেজিস্ট্রেশন করতে হবে। এই রেজিস্টার অপশনে যখন আমরা যাব, রেজিস্ট্রেশন করার জন্য আমাদের বিএমডিসি যে সার্টিফিকেট আছে ওইটার একটা সফট কপি আপলোড করবে। তাহলে আমরা যারা পরীক্ষা দিচ্ছি বা দিব এই ধরনের চিন্তা ভাবনায় আছি, আমরা সবাই প্রথমে গিয়ে লগ ইন করবো, একটা অ্যাকাউন্ট খুলবো এবং রেজিস্টার করবো। আমরা যদি পরীক্ষা দিতে চাই, যখন আমরা পরীক্ষা দিব, অ্যাকচুয়াল যখন পরীক্ষায় আমরা বুকিং করব, তখন আমাদের যেটা প্রবলেম হবে, আমরা যদি এখন আহ, পরীক্ষা বুকিং করার মিনিমাম 20 to 30 ডেজ আগেই এই কাজগুলো সব কমপ্লিট করা না থাকলে পরীক্ষার সময় কিন্তু আমরা বুকিং দিতে পারবো না। কারণ ওরা পরীক্ষা, যে কোনো পরীক্ষার ইয়ে করার জন্য, মানে যখন ওনারা বুকিং উইন্ডোটা ওপেন করে তার 20 to 30 ডেজ আগে ওনারা এই রিলেটেড সব কাজকর্ম বন্ধ করে দেন। যে এই যে লগ ইন বা রেজিস্ট্রেশন এগুলো সব বন্ধ করে দেন। তাহলে আমরা প্রথমে একটা অ্যাকাউন্ট খুলবো, আমরা রেজিস্ট্রেশন করবো, বিএমডি সার্টিফিকেট দিয়ে ওনারা আমাদের কাছে মেইল পাঠাবেন যে আমাদের এই রেজিস্ট্রেশনটা অ্যাপ্রুভালের জন্য ওয়েট করছে। এবং অ্যারাউন্ড 2 to 3 উইকস পরে ওনারা একটা ব্যাক মেইল পাঠাবে যে আমাদের রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়েছে। আচ্ছা, তাহলে আমরা সবাই প্রথমে এই লগ ইন এবং রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে ফেলবো। এরপরে আমরা যখন কোনো পরীক্ষা দিব না, এখানে সাধারণত হচ্ছে আমাদের আহ 3টা ডায়েটে ওনাদের পরীক্ষাগুলো হয়, ফার্স্ট টেস্ট বা একিপি। প্রতি বছর 3বার করে, তিনোটাই মানে ফার্স্ট টেস্ট এবং একিপি বছরে 3বার করে এক্সাম হয়। অ্যারাউন্ড হচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারিতে, মে জুনে এবং সেপ্টেম্বর অক্টোবরে। ফার্স্ট টেস্ট সাধারণত ফেব্রুয়ারি, জুন এবং অক্টোবর, এই 3টা ডায়েটে হয়। এবং প্রতি ডায়েটের অ্যারাউন্ড 1.5 মাস থেকে 2 মাস আগে বুকিং উইন্ডোটা ওপেন করা হয়। এবং বুকিং উইন্ডোটা যখন ওপেন করা হয়, সেই ওনাদের টাইম পিরিয়ড দেওয়া থাকে একটা, হয়তো 7 দিনের বা 10 দিনের। কিন্তু এখন আসলে এমআরসিপিসিএইচ এর অনলাইন, বিশেষ করে অনলাইন এক্সামের সিট খুব লিমিটেড এবং ক্যান্ডিডেট অনেক বেশি। দেখা যায় যে উইদিন 2 to 3 মিনিট এবং 5 মিনিট পরে আর সিট পাওয়া যায় না। তাহলে আমরা যদি পরীক্ষা দেওয়ার প্ল্যান করি এবং আমি চিন্তা করি যে আমি এই যে সামনে হয়তো অক্টোবরে একটা পরীক্ষা আছে, যেটা ফর্মটা, যেটা অক্টোবরে যে পরীক্ষাটা হবে সেটা বুকিং উইন্ডো ওপেন হবে জুন জুলাইয়ের দিকে। তাহলে যখন জুন জুলাই বা অগাস্টে যখন ওপেন হবে, যেই দিন ওপেন হবে, ওনারা যে টাইমটা দিবে, ওনারা ইউকে একটা টাইম দেয় যে 9 AM। বাংলাদেশের আমরা 6 আওয়ার্স। এবং এখানেও একটা বিষয় আছে, ইউকে এবং বাংলাদেশের ওনাদের বছরে একটু টাইমের একটু ডিফারেন্ট থাকে, কখনো 5 ঘন্টা কখনো 6 ঘন্টা। আমরা অবশ্যই ওটা খেয়াল করে ঠিক যখন বুকিং উইন্ডো ওপেন হবে উইদিন 1 to 2 মিনিটের মধ্যে আমাদেরকে সিটটা বুক করতে হবে। নাহলে দেখা যায় যে আমরা, আমাদের প্রিপারেশন কমপ্লিটেড থাকে, আমরা সবকিছুই মানে রেডি থাকি, কিন্তু শুধুমাত্র বুকিং দিতে না পারার জন্য আমাদের পরীক্ষা দিতে আমরা পারি না। তাহলে এই বুকিং দেওয়াটা খুবই ইম্পর্টেন্ট। এবং বুকিং এর ক্ষেত্রে আমাদের আরো যে প্রিপারেশন লাগবে, যে বুকিং এর জন্য আমাদের আপ টু ডেট একটা ন্যাশনালিটি ডকুমেন্ট, সেক্ষেত্রে ওনারা হচ্ছে পাসপোর্ট তাই একসেপ্ট করেন বেশি, কোনো আইডি কার্ড আসলে একসেপ্ট করে না, পাসপোর্ট অথবা এনআইডি। আমরা পাসপোর্ট ইউজ করি, সে পাসপোর্টের একটা আপডেটেড কপি লাগে। এবং আমি যে অনলাইনে পরীক্ষা দিতে চাচ্ছি, যে আমি কেন অনলাইনে পরীক্ষা দিতে চাচ্ছি, যে আমি যেখানে আছি এটার কাছাকাছি কোনো নিয়ার বাই কোনো টেস্ট সেন্টার নেই, তার একটা ডকুমেন্ট। সেই ডকুমেন্টটা কি হতে পারে, যে আমি যেখানে কাজ করছি আমার হসপিটাল থেকে একটা হয়তো ডকুমেন্ট দিতে পারি, অথবা আমার ব্যাংক অ্যাকাউন্টের একটা
অ্যাকাউন্টের স্টেটমেন্ট দিতে পারি, এগুলো যে কোনো একটা স্টেটমেন্ট দিয়ে কিন্তু আমরা বুকিংটা করতে পারবো। তাহলে আমরা যখন পরীক্ষা বুকিং করবো আমরা তার আগে থেকেই সব নিয়ে রেডি থাকবো, যেন উইদিন সেকেন্ডস আমরা বুকিং করে ফেলতে পারি। এবং এই ক্ষেত্রে সবচেয়ে মানে মজার বিষয় যেটা হচ্ছে যে ওনাদের বুকিং এর সিস্টেমটা এত সিস্টেমেটিক্যালি ওয়েবসাইটে দেওয়া আছে এবং এই সম্পর্কে অনেক ভিডিও আছে। এই কারণে পরীক্ষার সময় আমরা বুকিং দেওয়ার আগে আমরা ওগুলো খুব ভালো মতো পড়ে নিব, সব প্রিপারেশন নিয়ে আমরা বুকিং দেওয়ার জন্য রেডি থাকবো। এবং ওই সময় আমাদের একটা স্টেবল নেটওয়ার্ক লাগবে, যেটা নেটওয়ার্ক ইস্যুর আমরা জন্য যে আমরা বইটা লিখছে না, উনি ক্লাস নিতেছে, আচ্ছা ফ্রি ক্লাস আমার আচ্ছা, তাহলে সিপিসি। আমাদের এখন আমরা যে ফপ টেস্টের যে এক্সাম যে ফরম্যাটটা এটা নিয়ে একটু আলোচনা করি। যে ফপে আমরা ফপ এবং টেস্ট দুটারই এক্সামটা একই সিস্টেমে হয়, যে 100টা করে সিঙ্গেল বেস্ট আনসার। এই সিস্টেমের পরীক্ষা শুরু হয়েছে, আমি যে সেশনে পরীক্ষা দিয়েছিলাম 2024-এর ডায়েট 3 থেকে এই সিস্টেমের পরীক্ষা হয়। এর আগে পরীক্ষার সিস্টেমটা একটু অন্যরকম ছিল, ওখানে কিছু এক্সটেন্ডেড ম্যাচিং প্রশ্ন থাকতো। এবং আমরা যখন আগে রিকল যে বইগুলা যদি আমরা পড়ি দেখবো যে ওখানে কিছু এক্সটেন্ডেড ম্যাচিং টাইপের প্রশ্ন থাকে, যে একটা প্রশ্নের মধ্যেই অনেকগুলো অপশন থাকবে, 3টা প্রশ্ন থাকবে এবং 3টার সাথে ওখান থেকে আনসার মিলাইতে হবে। কিন্তু এখন আর এই ধরনের কোনো জটিল প্রশ্ন নাই, এখন সবই হচ্ছে সিঙ্গেল বেস্ট। ফপে 100টা সিঙ্গেল বেস্ট প্রশ্ন থাকবে এবং ক্যাসে 100টা সিঙ্গেল বেস্ট প্রশ্ন থাকবে। সব টেস্টের ক্ষেত্রে একটা বিষয় হচ্ছে টাইমিং, 2 আওয়ার্স এর একটা টাইমিং, হ্যাঁ। এবং 100টা প্রশ্নের জন্য 2 ঘন্টা, কিন্তু একটু মানে টাইম কনস্ট্যান্ট কিন্তু হয়ে যায়। বিশেষ করে যদি আমরা প্রথম থেকে একদম প্র্যাকটিস না করি যে অনলাইনে আমরা কিভাবে এক্সামটা দিব, এবং এই প্রবলেম গুলো যদি আমরা আগে থেকে একটু প্র্যাকটিস না থাকে সেক্ষেত্রে কিন্তু আমাদের এই টাইম নিয়ে একটু প্রবলেম হতে পারে। যে কারণে আমরা যখন পরীক্ষা দিব ফপ এবং টেস্টের ক্ষেত্রে বিশেষ করে যে টাইমিংটা নিয়ে মাথায় রাখতে হবে, যে আমরা পরীক্ষা অনলাইনে আমরা আরসিপিসিএইচ এর ওয়েবসাইটে ঢুকে ওখানে কিছু স্যাম্পল পেপার থাকে। স্যাম্পল পেপারটা কি, ওনারা একটা পরীক্ষায় যেরকম করে থাকে ওই রকমই একটা অনলাইনে কিভাবে আমরা পরীক্ষা দিব তার একটা কিছুটা মানে মডেল টেস্টের মতো থাকে। ওখানে আমরা ওয়েবসাইটে ঢুকে আমরা যে কেউ ওখানে পরীক্ষাগুলো দিতে পারবো এবং আমরা দেখবো যে আমরা কিভাবে কিভাবে ক্লিক করব বা কিভাবে কিভাবে আমরা পরের প্রশ্নে যাব, কিভাবে আমরা প্রশ্নটা মার্ক করে রাখবো যে না এখানে আমার কনফিউশন আছে, যেন আমি পুরো প্রশ্নটা কমপ্লিট করে আবার এখানে আসতে পারি। এবং কোথায় আমরা দেখবো যে আমরা কয়টা প্রশ্ন অ্যাটেম্প করেছি, এই বিষয়গুলা আমরা তাহলে আগে থেকে প্র্যাকটিস করবো, যেটা ফপ এন্ড টেস্টের ক্ষেত্রে আমাদের এই পরীক্ষাটা আমি পরীক্ষা টাইমিং নিয়ে কোনো প্রবলেম হয়নি। কিন্তু সাধারণত আসলে যদি আমরা একটানা পরীক্ষা দিয়ে যাই, যেহেতু অনলাইনে জাস্ট ক্লিক করা তো খুব একটা বেশি টাইম লাগে না, যদি আমরা এই কারণে আমরা আসলে কমপ্লিট করে আবার সামনে ব্যাক করতে পারি। কিন্তু যখন আমরা কমপ্লিট করবো প্রথম থেকে একটা না পুরোটা প্রশ্ন, কোনো প্রশ্ন খালি না রেখে আমরা আগায় যাবো, ঠিক আছে। সাধারণত একই দিনে সকালে এবং বিকালে 2 ঘন্টা 2 ঘন্টা পরীক্ষা হয়, মাঝখানে 2 ঘন্টার মতো গ্যাপ থাকে অনলাইনে যে পরীক্ষা। অনলাইন পরীক্ষাগুলোর জন্য আমরা আমাদের দেশের জন্য এমআরসিপিসিএইচ এর জন্য পরীক্ষা আমরা বাসায় বসে অনলাইনে দিতে হচ্ছে এখন। আমাদের জন্য কোনো টেস্ট সেন্টার নেই, যেমন এমআরসিপি বা এমআরসিওজি ওদের জন্য কিছু, কিন্তু কিছু বাংলাদেশে কিছু সেন্টার আছে যেখানে ওনারা বসে অনলাইনে পরীক্ষা দিতে পারে। এটা ওনাদের জন্য একটা বেনিফিশিয়াল। কিন্তু কেন বেনিফিশিয়াল, কারণ ওখানে যেখানে ওনারা গিয়ে অনলাইনে পরীক্ষা দিচ্ছে ওখানে ইন্টারনেট, তারপর হচ্ছে তারপর হচ্ছে জেনারেটর বা ব্রডব্যান্ড নেটওয়ার্কে কোনো ইস্যু, কারেন্ট যাবে কি যাবে না, এই বিষয়গুলা নিয়ে আমাদেরকে চিন্তা করা লাগে না। কিন্তু আমাদের ক্ষেত্রে যারা আমরা এমআরসিপি সিএইচ ক্যান্ডিডেট আছি, আমরা থিওরি এক্সাম গুলা যখন বাসায় দিব আমাদেরকে নেটওয়ার্কিং ইস্যুটা খুব ভালো মতো খেয়াল করতে হবে। ইভেন আমরা যখন পরীক্ষা বুক করব ওই সময়ে যেন আমাদের আনইন্টারাপ্টেড একটা ইন্টারনেট কানেকশন যেন আমরা পাই, সেই বিষয়গুলো আমাদেরকে খেয়াল করতে হবে। এটা একটু বাড়তি একটা স্ট্রেস আসলে পড়ে যায় পরীক্ষার সময়। এই জন্য আমরা যখন পরীক্ষা দিব বা পরীক্ষা ডিসিশন নিব এই বিষয়গুলো নিয়ে আমরা আলাদা করে যারা আগে পরীক্ষা দিয়েছেন তাদের সাথে কথা বলে নিবো। এবং আমরা যদি আমাদের এই কোর্সটা যখন শেষের দিকে যাব, যখন কোনো পরীক্ষার একটা সিজন সামনে আসবে তখন আমরা আলাদা করে এই বিষয়ে আলোচনা করব। এবং এই স্টপ এন্ড টেস্ট আমরা কিন্তু 2টা পরীক্ষা একই সাথে দিতে পারি এবং আলাদা আলাদাও দিতে পারি। একই সাথে দেওয়ার সুবিধা একটাই, যে হচ্ছে যদি আমরা ফপ এবং টেস্ট আলাদা আলাদা করি তাহলে আমাদের প্রায় 450 পাউন্ড করে, প্রায় 1000 পাউন্ডের মতো পড়ে যায় এক্সাম ফি। কিন্তু যদি আমরা ফপ এন্ড টেস্ট একই সাথে দেই তাহলে আমরা প্রায় 100 পাউন্ডের মতো এক্সাম ফিটা কমে আসে। এবং যেহেতু প্রিপারেশন খুব বেশি ডিফারেন্ট না, এই কারণে সবাই একসাথেই পরীক্ষা দিয়ে ফেলে। কারণ আমরা সপের জন্য আমরা যা পড়ছি টেস্টের জন্য আমাদেরকে সেই সবই আবার দেখতে হবে, টেস্টের জন্য হয়তো কিছু বাড়তি জিনিস এক্সট্রা করে পড়তে হবে। এই কারণে প্রিপারেশনটা যদি আমরা একসাথে নেই, একসাথে নিয়ে নিলেই আমাদের জন্য পরীক্ষা দেওয়াটা আরো বেশি সহজ। এই জন্য বেশিরভাগ সময় সব টেস্ট কম্বাইন সবাই দিয়ে দেয়। আর একেপির ক্ষেত্রে যেটা বললাম যে একেপিতে ওইখানেও সিঙ্গেল বেস্টই থাকে, এখানে হচ্ছে 60টা করে 120 সিঙ্গেল বেস্ট আনসার এবং এখানে টাইমিংটা হচ্ছে 2.5 ঘন্টা।
এখানে আসলে টাইম মনে হচ্ছে যে এখানে 60-র জন্য আহ, 2.5 ঘন্টা করে, মানে 2.5 ঘন্টা করে টোটাল 5 ঘন্টার এক্সাম। টাইমিংটা একটু বেশি, কিন্তু এক্ষেত্রে ক্ষেত্রে যেটা প্রবলেম হয় যে এক্ষেত্রে প্রশ্নগুলাই অনেক বড় থাকে এবং একটু ডিপ, মানে ডায়াগনোসিসটা একটু একটু চিন্তা করে আনসার করতে হয়, একটু ডিপ কোশ্চেন থাকে এবং ইনভেস্টিগেশন ডাটা ইন্টারপ্রিটেশন গুলোতে একটু সময় লাগে। এই কারণে আসলে দেখা যায় একেপির ক্ষেত্রে আমাদের হয়তো টাইম নিয়ে খুব টানাটানি হয় না, কিন্তু টাইমের ব্যাপারটা আমাদেরকে মাথায় রাখতে হবে। এই কারণে 60টা প্রশ্ন আমরা পরীক্ষা দেওয়ার সময় দেখেছি যে আসলে মানে 2.5 ঘন্টা মানে পার হয়েই যায়। মানে যখন একেপি সব টেস্ট দিয়েছিলাম যে 100টা প্রশ্নের জন্য 2 ঘন্টা, সেখানে 60টা প্রশ্নের জন্য 2.5 ঘন্টা করে। কিন্তু মেইন পরীক্ষার সময় দেখা যায় আসলে একেপির প্রশ্নগুলো একটু বড় থাকে, একটু ডিপ থাকে, এখানে টাইমিংটা একটু কঠিন হয়ে যায়। ঠিক আছে। আর আমাদের যেটা এক্সাম ফি নিয়ে যদি আমরা বলি, এটা হচ্ছে একটু ওয়েবসাইটে আমাদেরকে প্রতি এক্সামের আগে চেক করতে হয়, কারণ একটু এক্সাম ফিটা ভ্যারি করে। অ্যারাউন্ড হচ্ছে সবটা যদি আমরা কম্বাইন দেই 800 পাউন্ডের মতো, বাংলা বিডিটিতে অ্যারাউন্ড 1,30,000 থেকে 35 এরকম একটা অ্যামাউন্ট পড়ে, এবং একেপির জন্য অ্যারাউন্ড 1,40,000, 1,40,000 এরকম একটা অ্যামাউন্ট আমাদের লাগে। আচ্ছা, এখন হচ্ছে রিসোর্সেস অ্যান্ড সাপোর্ট। হ্যাঁ, আমরা যারা অলরেডি পেডিয়াট্রিক্সে পড়াশোনা করছি, আমরা কিন্তু ডিজিজ গুলা সম্পর্কে মোটামুটি আমাদের আইডিয়া আছে। হ্যাঁ, এই কারণে আমাদের জন্য পড়াশোনাগুলো একটু সহজ। কেন? আমাদের যে বইগুলা আরসিপিসিএইচ এক্সামের জন্য যে লং লিস্ট অফ বুক, আমিও গ্রুপে দিয়েছি অনেকগুলা বইয়ের কথা। মানে এই বই আসলে সবগুলা যদি আমরা শুরু থেকে শেষ পর্যন্ত কমপ্লিট করতে যাই, তাহলে আসলে 6 মাস 1 বছরও প্রিপারেশন নেওয়াটা আমাদের জন্য একটু কঠিন হবে। কিন্তু এখানের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট যেটা ফকটার্ন টেস্টের জন্য, অবশ্যই পেডিয়াট্রিক এবং নিউনেটাল গাইডলাইন এইগুলো পড়তে হবে। এবং পেডিয়াট্রিক এবং নিউনেটাল গাইডলাইন গুলো তোকে আমি দিয়েছি, অনেক লম্বা, অনেক বড় বই। হ্যাঁ, এখান থেকে আসলে সব টপিকস যে খুব ডিটেলস পড়তে হয় এরকম না, স্পেসিফিক কিছু টপিকস আমাদের পড়তে হয় এবং ওগুলার আমাদের মেইনলি ম্যানেজমেন্ট পোর্শন গুলো পড়তে হয়। হ্যাঁ, আর সায়েন্স অফ পেডিয়াট্রিক্স এই যে বইটা, এটা হচ্ছে আরসিপিসিএইচ থেকে, এটা হচ্ছে ফপেন টেস্ট বা থিওরি এক্সামের জন্য একটা টেক্সট বুকের মতো। এই বইটা মানে একদম পেজ টু পেজ পড়া মানে জরুরি এবং জরুরি না। জরুরি কেন হচ্ছে যে বিশেষ করে টেস্ট এক্সামের জন্য টেস্টের প্রশ্নগুলো আমাদের জন্য একটু কঠিনই হয়, এবং অন্যান্য যে বাকি যে বইগুলো আছে, হ্যাঁ, এখান থেকে কিন্তু টেস্টের তেমন কোনো প্রশ্ন আমরা কমন ফেলতে পারি না। এবং টেস্টের জন্য সায়েন্স অফ পিডিয়াট্রিক্স একটু লাগে। তো দেখা যায় কি আসলে আমরা একদম লাইন বাই লাইন না পড়ে সায়েন্স অফ পিডিয়াট্রিক্স বইয়ের কিছু ইম্পর্টেন্ট বক্স আছে বা কিছু ইম্পর্টেন্ট লাইন আছে, সেইগুলা পড়লেই হয়ে যায়। গাইডলাইন গুলো থেকে ইম্পর্টেন্ট টপিকস গুলো পড়বো। 3টা ক্লিনিক্যাল কেসেস এর বুক আছে। হ্যাঁ, সব ক্লাস এবং একিপের জন্য থিওরি এক্সামের জন্য আমরা 3টাই পড়তে হবে। এবং এই বইগুলো একটু মজার হচ্ছে, আমরা যদি প্রথমে এই ফর্মটা সেকেন্ড ক্লিনিক্যাল কেস গুলা দিয়ে আমরা পড়া শুরু করি, আমরা দেখবো যে আসলে মানে আমরা ডিপ্রেসড হয়ে যাব, কারণ এখানে ওনাদের ব্যাখ্যাগুলো একটু অন্যরকম। হ্যাঁ, কিন্তু এখানে যেটা হোপফুল হচ্ছে, তো ডিপ ডিপ প্রশ্ন পরীক্ষায় আসে না। এবং এই বইগুলা অনেক আগে 2017-র, এবং ওই সময় যে এক্সটেন্ডেড ম্যাচিং যে প্রশ্নগুলো তখন আসতো, ওইরকম প্রশ্ন আসলে আসে না। কিন্তু এই প্রশ্নগুলো আমাদেরকে পড়তে হবে, এবং এই প্রশ্নের সাথে যে ব্যাখ্যাগুলো থাকে, ব্যাখ্যাগুলো থেকে বিশেষ করে টেস্টের জন্য অনেক মানে কোয়ারি বা অনেক ইনফরমেশন গুলো টেস্টের জন্য আমাদেরকে জানা লাগে। কিছু স্যাম্পল পেপার, যেটা আমি বললাম যে আরসিপিসিএইচ ওয়েবসাইটে অলরেডি দেওয়া থাকে, সেগুলা হচ্ছে আমরা প্র্যাকটিসের জন্য পড়বো। এবং যদিও স্যাম্পল পেপার গুলো অনেক আগের, এই কারণে আগের প্যাটার্নের প্রশ্নগুলো আছে, কিন্তু পরীক্ষার আগে আমাদেরকে স্যাম্পল পেপারটা অ্যাটলিস্ট একবার সলভ করে যেতে হবে। ফার্মাকোলজি, স্ট্যাটিস্টিক্স এবং এথিক্স এগুলো আসলে এই যে গাইডলাইন বা সায়েন্স অফ পেডিয়াট্রিক্স করে খুব একটা বেশি কভার করা যায় না, কিন্তু এর জন্য আমাদের অনেক নোট আছে। হ্যাঁ, আমি কিছু নোট শেয়ার করেছি, আরো কিছু নোট আমি শেয়ার করব। এগুলো হচ্ছে ওই নোটগুলো পড়লেই মোটামুটি কভার করা যায়, কারণ এখানে রিকল বেসড প্রশ্ন আছে। সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা এমআরসিপিসিএইচ এর প্রিপারেশন, সেটা হচ্ছে রিকল অফ প্রিভিয়াস এক্সাম। মোটামুটি আমরা যদি রিকল গুলা সলভ করি, তাহলেই আমরা পরীক্ষায় কিন্তু আমাদের পাশ হয়ে যায়। কারণ এখানে প্রিভিয়াস যে এক্সামের যে প্রশ্নগুলা ওইগুলা, অথবা ওই এক্সামের যে স্টেম গুলা, ওইখান থেকেই পরবর্তী প্রশ্নগুলো আসে। এই কারণে রিকল হচ্ছে মাস্ট একটা টপিকস এর জন্য। এবং রিকলের ক্ষেত্রে আমাদের যেটা মনে রাখতে হবে, যে আমরা দেখবো যে অনলাইনে অনেক রিকল পাওয়া যায়, কিন্তু রিকলের আমরা রিকলটা মুখস্থ করব না, আমাদেরকে ব্যাখ্যাটা জানতে হবে। রিকলটা বইয়ের কোন জায়গা থেকে আসছে বা গাইডলাইনের কোন জায়গা থেকে আসছে, আমরা ওই অংশটা আমাদেরকে পড়তে হবে। কারণ অনেক সময় দেখা যায় রিকল কিন্তু হুবহু প্রশ্নটা আসে না, একই টপিক থেকে বা একই জায়গা থেকে আরেকটা প্রশ্ন
আসে, যেটা দেখা যায় কি যখন আমরা পরীক্ষার সময় দেখবো যদি আমরা শুধু আমরা যদি রিকলটা সলভ করে যাই এবং যে জায়গা থেকে দিল বা যেই টপিকটা থেকে দিল ওই টপিক যদি আমরা পড়া না থাকি, আমাদের প্রশ্ন আমাদের কিন্তু পরিচিত, কিন্তু আনসার করতে পারছি না কেন? কারণ হয়তো একই প্রশ্নটাই ওনারা একটু ঘুরিয়ে দিল বা অন্য একটা স্টেম দিয়ে দিল বা ইয়েগুলো আনসার অপশন গুলো চেঞ্জ করে দিল, সেক্ষেত্রে আমাদের জন্য একটু কঠিন হয়ে যায়। ঠিক আছে, তাহলে আমরা আমাদের পড়াশোনাগুলো রিকল বেসড হবে বলতে এই যে আগের যে বইগুলো সায়েন্স অফ পিডিয়াট্রিক্স, পিডিয়াট্রিক গাইডলাইন, নিউটাল গাইডলাইন বা একেপিজি স্যাম্পল পেপার, এইগুলো আমরা স্ট্যাটিস্টিক্স, ফার্মাকোলজি, এগুলো সবই আমরা রিকল বেসড পড়াশোনা করবো। রিকল বেসড পড়াশোনা বলতে আগে যে প্রশ্নগুলো এসেছে বা আগে যে টপিকস এর উপর এসেছে ওই প্রশ্নটা আমরা সলভ করবো এবং ওই টপিকসটা আমরা ডিটেলস করবো। জাস্ট টেক্সট বুক অফ পেডিয়াট্রিক্স, এটা একটা পেডিয়াট্রিক্স এরই একটা বই। সাইকোপেডিয়াট্রিক্সটা খুব ডিটেলস বর্ণনামূলক টাইপের প্রশ্ন, হ্যাঁ। আর লেসিটা টেক্সট বুক হচ্ছে অনেকটা আমাদের আবির স্যারের বইয়ের মতো, একটু মানে যেখান থেকে মনে রাখা সহজ হয়। এই বইটা খুব সুন্দর একটা বই, যদি আমরা পড়তে পারি খুব ভালো। কিন্তু আলটিমেটলি আসলে আমরা সবাই ওই যে কোশ্চেন ব্যাংক গুলা পড়ি এবং কিছু নোট আছে ওগুলাই পড়ি, গাইডলাইন থেকে কিছু টপিকস পড়ি এবং সায়েন্স পেডিয়াট্রিক্স পড়ি। এখন আমাদের কিছু অনেকগুলো প্রশ্নই আসলে আপনাদের মনে আছে। এর মধ্যে একটা প্রশ্ন আমি বলি যে সবার প্রথম যে প্রশ্ন, যে এটার জন্য আমাদেরকে কোনো কোচিং এ ভর্তি হতে হবে কিনা বা আমরা কোনো গাইডলাইনটা কিভাবে হবে। কোচিং বিষয়টা হচ্ছে কি, যে এই যে আমরা বললাম যে পড়াশোনাগুলো আমাদের পরিচিত, বই খাতাগুলো আমরা সব জানি, বই সবই আমাদের কাছে আছে, কিন্তু এই যে এতগুলা বই এবং এতগুলা টপিকস কিন্তু আসলে পড়ে প্রিপারেশন নেওয়াটা কঠিন না, ফিজিবল না, এবং পরীক্ষায় ওভাবে আমরা পাশও করতে পারবো না। এই জন্য আমাদের একটা গাইডেন্স প্রয়োজন এবং সেই গাইডেন্সটা আমরা যে কোনো ভাবে যে কারো কাছ থেকে নিতে পারি। এক্ষেত্রে কিন্তু অনলাইনে অনেকগুলো আমি দেখেছি যে ইউটিউবে সার্চ দিলেই অনেক মানে ছোট ছোট অনেকগুলো ভিডিও আছে যেগুলো কিছু টপিক নিয়ে অনেক ক্লিয়ারলি আলোচনা করা হয়। কিন্তু ওই যে কারো একজনের গাইডেন্সে থাকলে একটা সুবিধা হচ্ছে যে আমি একটু সিরিয়াসলি, মানে পড়াশোনাটা একটা মানে সিরিয়াসনেস আসবে, আমি পরীক্ষাটা দেওয়ার জন্য সিরিয়াসলি ডিসিশন নিতে পারবো। আর এটা যে রিকল নিয়ে আমাদের যে কনফিউশন গুলো আছে সেই কনফিউশন গুলো আমাদের ক্লিয়ার হবে, আমরা কতটুকু পড়বো কতটুকু পড়বো না এইগুলো আমরা ক্লিয়ারলি আইডিয়া পেতে পারবো। এই কারণেই আমার প্ল্যান হচ্ছে যে আমরা সবাই মিলে, আমি একটা মোটামুটি একটা রুটিন করেছি যে এই রুটিন ধরে আমরা এই টপিকস গুলা নিয়ে কোথায় কিভাবে কতটুকু পড়তে হবে সেইগুলো নিয়ে আমরা আলোচনা করব। এবং এরপরে যদি আপনারা মনে করেন যে আপনাদের আরো কোনো গাইডেন্স প্রয়োজন আছে, যে অবশ্যই আপনারা নিবেন, সেটা হচ্ছে এরকম। আরেকটা হচ্ছে আমাদের প্রিপারেশন টাইমটা কতদিন, মানে আমি কতদিনের প্রিপারেশনের পরীক্ষা দিতে পারবো। আসলে এটা এক একজনের ইন্ডিভিজুয়ালাইজড হবে বলতে যে কেউ হয়তো 3 মাসের প্রিপারেশনের পরীক্ষা দিতে পারবে, কেউ হয়তো 6 মাসের প্রিপারেশন লাগবে কারণ। তো সেফ হচ্ছে 6 মাসের একটা টাইম ফ্রেম, যে আমি পরীক্ষা 6 মাসের একটা টাইম ফ্রেমে আমরা পরীক্ষা দেওয়ার যদি প্রিপারেশন নেওয়ার যদি আমরা প্ল্যান করি, তাহলে আমরা একটু রিল্যাক্সলি প্রিপারেশনটা নিতে পারবো। এই কারণে আমি টপিকস গুলো যে সাজিয়েছি, আমি এটা 6 মাসের মতো, যে আসলে যারা ফেব্রুয়ারিতে দিকে হয়তো পরীক্ষা দিতে চাচ্ছেন তাদের জন্য হয়তো এই যে সেশন গুলো হয়তো হেল্পফুল হবে। কিন্তু যারা অক্টোবরে পরীক্ষা দিবেন বা সেপ্টেম্বরে পরীক্ষা দিবেন তাদের জন্য আসলে খুব বেশি হেল্পফুল হয়তো হবে না, কারণ 3 মাসের আসলে এইভাবে করে উইকলি একটা করে ক্লাস রেখে কমপ্লিট করাটা একটু কঠিন। 3 মাসের প্রিপারেশনে পরীক্ষা দেওয়া যে যায় না তা না, পরীক্ষা দেওয়া যায় এবং পাশও করা যায়। আমার ফপ টেস্ট আমি 3 মাসের প্রিপারেশন দিয়েছিলাম, কিন্তু আমি পরীক্ষা দিয়ে বুঝেছি যে আমার প্রিপারেশন কমপ্লিট হয়নি, আমার জন্য পরীক্ষা দেওয়াটা কঠিন হয়েছে। এবং পরীক্ষা দিয়ে মানে যদিও আল্লাহর মধ্যে পাশ করে গিয়েছে, কিন্তু পরীক্ষাটা স্যাটিসফ্যাক্টরি দেওয়া যায় না। পরীক্ষা দেওয়ার সময় অনেক প্রশ্ন নিয়ে আমার অনেক কনফিউশন থেকে গিয়েছিল। এই কারণে এক্ষেত্রে সময় আমরা এই রিস্ক নিয়ে নিয়ে আমরা 6 মাসের একটা প্রিপারেশন নিয়ে টাইম নিয়ে আমরা পরীক্ষা দিয়েছিলাম। আর এই যে যেটা বললাম যে এটা ইন্ডিভিজুয়ালাইজড, হ্যাঁ। আর আরেকটা হচ্ছে এই আমি চেষ্টা করবো যে আমাদের এই প্রত্যেকটা টপিকস এর সাথে এই রিকল গুলো আলোচনা করতে, এবং এই যে রুটিনটা আমি করেছিলাম এটা আসলে সব টেস্ট একেপির জন্য কম্বাইনলি করা। কিন্তু আমাদের যারা বেশিরভাগ আমি দেখলাম যারা ক্যান্ডিডেট আছেন এবং সবাই সব টেস্ট মানে ফার্স্ট পার্টেরই প্রিপারেশন নিচ্ছেন, এই কারণে একেপির যে টপিক গুলো সেগুলো নিয়ে এখন আমরা আলোচনা করব না, আমরা ফপ টেস্টের জন্যই আলোচনা করব। কিন্তু ফপ টেস্টের যে আলোচনাগুলো হবে সেগুলো যখন আমরা একেপি পড়বো, একেপির জন্য যেন আমাদের হেল্পফুল হয় সেভাবেই আমরা প্রিপারেশন গুলো নিব। আর আরেকটা বিষয় হচ্ছে আমি চেষ্টা করবো প্রত্যেকটা ক্লাসের পরে বা প্রত্যেকটা সেশনের পরে রিকল গুলা নিয়ে আলোচনা করতে, এবং একটা করে মক টেস্ট বা হচ্ছে একটু টেস্টের মতো কিছু যদি করতে পারি
আমরা উইকলি একটা, যেটা আমাদের প্রিপারেশনের জন্য হেল্পফুল হবে, এরকম একটা। আর আরেকটা ইচ্ছা আমার যেটা আছে যে আমার, আমি আমি কিছু রিকল গুলা এবং হচ্ছে যে পড়াশোনা গুলাকে, যে যেটা বললাম যে এতগুলো বই তো আসলে পড়া সম্ভব না, সবগুলোকে কম্বাইন্ড করে কিছু একটু বই আকারে বের করার মানে প্রিপারেশন নিয়েছি, সেটা অনগোয়িং। এবং যেহেতু যে ফেজের একটা বইয়ের জন্য একটু ইনভলভ দেখে ওইটা একটু দেরি হচ্ছে, কিন্তু আমি চেষ্টা করবো যে ওইটাও ওই আকারে যেন বের করতে পারি, যেন আমাদের প্রিপারেশনটা কমপ্লিট হয়। আর হচ্ছে এটাই হলো। এবং যেটা আমরা গ্রুপে আলোচনা করব, সবাই অ্যাক্টিভলি আলোচনা করব, যে কোনো কনফিউশন নিয়ে আমরা যদি আলোচনা করি তাহলে কিন্তু পরীক্ষার প্রিপারেশনটা অনেক সহজ হয়, যেটা আমরা যখন পরীক্ষা দিয়েছিলাম সেটা দেখে আমরা বুঝেছি। ঠিক আছে, তো এই হলো আজকের জন্য মোটামুটি আমাদের আলোচনা। এখন হচ্ছে আমি আপনাদের একটু কোয়ারি গুলাও শুনবো। আচ্ছা, আমি হচ্ছে তাহলে আমার যে সিনিয়র আমার সাথেই থাকবেন, আপনাদের প্রিপারেশনে হেল্প করবেন, ডক্টর আফরিনা আপুকে একটু বলবো যে আমি যদি কোনো পয়েন্ট বাদ দিয়ে যাই একটু যেন আপু শেয়ার করেন। আসসালামু আলাইকুম। আমি ডক্টর আফরিনা, আমি একজন নিউনেটোলজিস্ট, ফারিয়ার কোর্সমেট। আমরা একই মেডিকেল থেকে পাশ করেছি এবং আমার সবচেয়ে বড় সৌভাগ্য ছিল যে আমি ফারিয়াকে আমার রিডিং পার্টনার হিসেবে পেয়েছি এমআরসিপি সিএইচ এর জার্নিটাতে। আমার জন্য জার্নিটা খুব ইজি ছিল জাস্ট বিকজ অফ ফারিয়া। থ্যাংক ইউ ফারিয়া, তুমি কোনো কিছু মিস করোনি, প্রতিটা পয়েন্ট খুব সুন্দর করে বলেছো। ইনশাল্লাহ পরের ক্লাসগুলোতেও তুমি এভাবেই সবার পাশে থাকবে এবং সবার দোয়া তোমার সাথে থাকবে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ আপু। আসলে আর আমি লাকি ছিলাম যে আপু আমার পার্টনার ছিল। আচ্ছা, তাহলে এখন আমি একটু বলবো যে আপনাদের কারো যদি কোনো কোয়ারি থাকে বা কিছু জানতে চান সেই ব্যাপারে বলতে পারেন আমাদেরকে। ম্যাডাম আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। ম্যাডাম ওই যে মানে পার্ট ওয়ান পরীক্ষা যেরকম এখানে যেরকম বললাম ফপ অ্যান্ড টস, এটা ম্যাডাম এইটার সাথে এপিক এর কি কোনো নির্দিষ্ট গ্যাপ থাকা লাগবে? মানে আমি যদি 1 বছর বা 6 মাসের মধ্যে না দিই তাহলে ওটা বাতিল হয়ে যাবে কিনা, এরকম কোনো প্রবলেম আছে কিনা মানে জানার জন্য। ভাই, আপনার একটু পরিচয়টা দিবেন, আমরা একটু পরিচিত হই সবাই। জি ম্যাডাম, আমি আসলে আমি ম্যাডাম হচ্ছে মানে ডিসিএস কোর্সে ছিলাম 8 দিনে ম্যাডাম, কিন্তু 8 দিন তো রিসেন্টলি অফ হয়ে গেছে ম্যাডাম। তো আসলে এখন আমি উম, খুব একটা মানে মানসিক খারাপ অবস্থার মধ্যে আছি ম্যাডাম। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। থ্যাংক ইউ ভাইয়া। আমি দেখেছি আপনি গ্রুপে খুব অ্যাক্টিভ। ঠিক আছে, আসলে মানে এটার জন্য খুবই তো আসলে আপনাদের জন্য একটা কঠিন পরিস্থিতি। এই ব্যাপারে কোনো ডিসিশন কি হয়েছে যে আসলে কি করবে? আপনাদের তো আসলে এইভাবে ইয়ে করবে না নিশ্চয়ই, এটার কোনো একটা সমাধান হবে ইনশাল্লাহ। ম্যাডাম যে ভিসি স্যার পর্যন্ত তো যাইতে পারি নাই, প্রো ভিসি স্যার পর্যন্ত গেছিলাম, তো স্যার বলছিল যে একটু ওয়েট করো। এখন এটা কোর্টের ব্যাপার, আর ম্যাডাম জানেন তো এখানে গেলে মানে এক দরজা থেকে আরেক দরজা এভাবে ঘুরতেছিলাম আর কি। তারপরে বললো যে কয়েকটা দিন পরে আবার যাইতে বললো, যে কোর্টের কোনো ফয়সালা না হলে আবার আইসো, এরকম বললো আর কি ম্যাডাম। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে ভাইয়া, আমরা সবাই দোয়া করবো ইনশাল্লাহ যেন আপনার এটা একটা মানে সহজ সমাধান হয়, কারণ এটা জি তো আসলে ম্যাডাম। জন্য কষ্টকর হবে। আচ্ছা, আপনি যেটা বললেন যে ভাইয়া কোনো পরীক্ষার মধ্যে কোনো গ্যাপ থাকে লাগে কিনা, না এরকম কোনো গ্যাপ নেই। এখানে একটা বারই শুধু আছে টাইম ফ্রেমের। ধরেন আমরা প্রত্যেকটা সেশনে প্রত্যেক বছর 3 বার করে পরীক্ষা হয়, কেপিও 3 বার পরীক্ষা হয়, সব টেস্টও 3 বার করে পরীক্ষা হয়, মোটামুটি প্রত্যেকটা পরীক্ষার মধ্যে আপনার 2.5-3 মাসের একটা গ্যাপ থাকে। আপনি যে কোনো সিকোয়েন্সে যে কোনো গ্যাপে পরীক্ষা দিতে পারবেন যদি আপনি প্রিপারেশন কমপ্লিট করতে পারেন। এবং থিওরি এক্সামের মাঝখানে 6 মাস বা 1 বছর এরকম কোনো গ্যাপ হলে পড়লে এক্সাম বাতিলের কোনো বিষয় নাই। যেটা একটা বার আছে ওনাদের, যতটুকু আমি জানি, যে আমরা থিওরি এক্সাম কমপ্লিট হওয়ার উইদিন 7 ইয়ার্স, মনে হয় উইদিন 7 বা 6 ইয়ার্স, অথবা ম্যাক্সিমাম মনে হয় 6 টাইমস, এটা আমি ঠিক শিওর না, আমি আপনাদেরকে তাও গ্রুপে দিয়ে আমি জানাবো। মানে একটা বছরের একটা বার আছে যে উইদিন 7 ইয়ার্স আপনাকে থিওরিটা কমপ্লিট করতে হবে। এবং মনে হয় 6 বার থেকে 8 বার পরীক্ষা দেওয়া যায়। হ্যাঁ, মানে ক্লিনিক্যাল পরীক্ষাটা, এটা হচ্ছে ক্লিনিক্যালের জন্য। যে ধরেন আপনি আজকে আজকে আপনি সবটা একেপি যেদিন আপনার রেজাল্ট দিবে, একেপি পরীক্ষা পরে যেদিন আপনার রেজাল্ট দিবে সেখান থেকে শুরু করে উইদিন 7 ইয়ার্স অথবা উইদিন 6 টাইমস অ্যাটেম্পটে আপনার ক্লিনিক্যাল পরীক্ষাটা কমপ্লিট করতে হবে। থিওরি এক্সামের জন্য এ ধরনের কোনো নেই আর কি। আর যদিও বার থেকে থাকে সেটা আপনার অনেক বছরের, মানে 6 মাস, 1 বছর বা 3 মাস এরকম কোনো বিষয় নেই।
আর আপনি যে কোনো সিকোয়েন্সে দিতে পারবেন, আপনি চাইলে আগে একিউপিও দিতে পারবেন, আপনি ফপ টেস্টও আগে দিতে পারবেন, শুধু ফপ দিতে পারবেন, শুধু টেস্ট দিতে পারবেন। কিন্তু আমরা আমাদের সুবিধার জন্য ফপ টেস্টটা আমরা আগে দেই এবং একসাথে দেই এবং একিপিটা পরে দিই, কারণ যেহেতু ফপের প্রিপারেশনের সাথে একিপির প্রিপারেশন একই রকম। ফপ দেওয়ার পরে একিপি দেওয়াটা একটু আমাদের জন্য সহজ, আর ফপ টেস্ট একসাথে দিলে প্রিপারেশন যেহেতু খুব মানে হার্ড এন্ড ফাস্ট ডিমার্কেশন নাই, প্রিপারেশনটা একটু ইজি হয়। আর হচ্ছে কিছুটা আমাদের ফিনান্সিয়ালিও মানে এখানে বেনিফিশিয়াল হওয়া যায়। ম্যাডাম রুটিনটা অনেক সুন্দর হয়েছে, যদি এইভাবে বৃহস্পতিবারে ক্লাসটা রাখেন ম্যাডাম, আমরা তো একটু মাঝে মানে বাইরে ডিউটি থাকে, তো তো বৃহস্পতিবার থাকলে খুব ভালো হয় ম্যাডাম। মানে আপনি যে রুটিনটা করছেন এটা যদি মেনটেন হয় আমাদের জন্য খুব ভালো হয়, টাইমটাও খুব সুইটেবল আছে ম্যাডাম। আচ্ছা, বুঝতে পেরেছি। আচ্ছা, ঠিক আছে। থ্যাংক ইউ ভাই। আসলে আমি একটা রাফ রুটিন করেছি, কিন্তু হয়তো আমি চেষ্টা করব আমার জন্য বৃহস্পতিবার ওই টাইমটা সুইটেবলই হয়। তো আসলে দেখা যায় আমারও তো আসলে মানে কাজের ইয়ের জন্য যদি কোনোদিন এরকম টাইম চেঞ্জ হয়, এটা তো আমরা গ্রুপে শেয়ার করবোই। আর আমি চেষ্টা করবো বেশিরভাগ আসলে আমিও কিন্তু এভাবে ক্লাস নেওয়াতে একদম নতুন। আমি সবার কাছ থেকে মানে আইডিয়া নিয়েই মানে যে রেকর্ড করা, আপলোড করা এই বিষয়গুলো শিখতেছি। শিখে আমি চেষ্টা করবো সবগুলাই হচ্ছে ওয়েবসাইটে থাকার জন্য, ঠিক আছে। থ্যাংক ইউ ফারহান আপু এবং নিগার আপু। আচ্ছা, এটা একটা আমি আসলে একটা প্রশ্নের সম্মুখীন আমি হচ্ছি বেশ কয়েকদিন থেকেই, যে হচ্ছে আমার এই যে আমাদের এই যে ক্লাসগুলা, এটার পেমেন্ট বা এই ধরনের বিষয়গুলা নিয়ে সেটা আমি একটা কথা বলতে চাই যে মানে নাথিং ইন দিস ওয়ার্ল্ড ইজ ফ্রি। তাহলে আপনারা যদি মনে করেন যে আমি সেশন গুলো আসলে ফ্রি নিচ্ছি, বিষয়টা ফ্রি না। এখানে আই হ্যাভ মাই ওন বেনিফিটস এখানে। আমার বেনিফিটের মধ্যে সবচেয়ে বড় যে বেনিফিটটা হচ্ছে যে যেহেতু আমার এখনো ক্লিনিক্যাল পরীক্ষাটা শেষ হয় নাই, এখানের বেশ কিছু পড়াশোনাই আমার ক্লিনিক্যাল পড়াশোনার জন্য হেল্পফুল হবে। এবং আমি হয়তো পরের দিকে কিছু ক্লাস চেষ্টা করব ইংলিশের সেশন গুলো কন্ডাক্ট করার জন্য, যদি ফিজিবল হয়। এবং সেক্ষেত্রে আমার পরীক্ষার জন্য আমার এটাও আমার একটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। আর হচ্ছে উম আর পরীক্ষা পাশের জন্য আসলে দোয়া তো লাগে, এবং আমি আমার মনে হয়েছে আর কি যদি পরীক্ষার্থীদের দোয়া, অন্য পরীক্ষার্থীদের দোয়া হচ্ছে ও মানে আরো বেশি কাজে লাগে, সেটাও আমার একটা ইচ্ছা। আর আরেকটা হচ্ছে যে আমি যেটা বললাম যে আমি নিজের কিছু স্টাডি ম্যাটেরিয়ালস এটা আসলে বই আকারে প্রকাশ করার চিন্তা ভাবনা আছে, যেন বই আকারে প্রকাশ করার চিন্তা ভাবনা হচ্ছে জাস্ট আপনাদের সাথে শেয়ার করার জন্যই, যেন একটা সুন্দর গুছানো স্টাডি ম্যাটেরিয়াল আমি আপনাদেরকে দিতে পারি। এবং আমার অবশ্যই আমি চেষ্টা করব যেন আমার ফেসে বা অন্য নোটগুলোর মতো যেন এনসাইক্লোপিডিয়া টাইপের না হয়, একটু যেন ব্রিফই আমি মানে ইম্পর্টেন্ট টপিক গুলো নিয়েই যেন আলোচনা করতে পারি, ওরকম একটা বিষয়। সবাই দোয়া করবেন। আর যদি কারো কোনো কোয়ারি না থাকে তাহলে আমরা আজকের মতো সেশনটা শেষ করি। আমরা চেষ্টা করব প্রতি থার্সডেতে, আর যদি থার্সডেতে আমরা না পারি তাহলে আমরা অন্যান্য দিন অথবা কোনো কোনো ক্ষেত্রে হয়তো আমি ক্লাসটা রেকর্ড করে, লাইভ ক্লাস না নিয়ে রেকর্ড করে আহ, দিয়ে দিব আপনাদেরকে ইউটিউবে অথবা কোনো একটা চ্যানেলে হয়তো আপলোড করে দিব, সেখান থেকে আপনারা প্রিপারেশন নিতে পারবেন। সবাইকে অনেক ধন্যবাদ। যে কোনো কোয়ারি আপনার গ্রুপে শেয়ার করতে পারবেন। তাহলে আজকের মতো আমরা শেষ করছি। আসসালামু আলাইকুম। আপু কোন বইটা এখন কিনবো? হ্যালো, কে বলছিলেন? একটু আপনার পরিচয়টা যদি বলতেন। আপু আমি ডাক্তার আরমিন বলছি। আমি আচ্ছা, আচ্ছা, এবার হ্যাঁ। এফসিপিএস কমপ্লিট করেছি পেডিয়াট্রিক্সে। আচ্ছা, কংগ্রাচুলেশন আপু। থ্যাংক ইউ আপু। কিন্তু আপনাকে কি বলে ধন্যবাদ দিব এটা জানা, মানে আমি এমআরসিপি তে একেবারে নিওনেট ছিলাম, মানে একেবারে কিছুই জানা ছিল না আমার। আপনার সাথে কথা বলে ভালো লাগলো, জানলাম এখন। মানে আপনার আপনার আরেকটা কথা বলে রাখি, আপু আপনার নোট পড়ে কিন্তু পাশ করেছি আর কি, লং কেস। আলহামদুলিল্লাহ, এত সুন্দর একটা জিনিস। এখন আপনি যদি এমআরসিপির জন্য আমাদের এরকম একটা বই তৈরি করেন তাহলে তো খুবই ভালো হয়। মনে হয় পড়াশোনাটা যত বিরক্তিকর লাগতো সেটা আর বিরক্তিকর লাগবে না, কারণ যখন এফসিপিএস পরীক্ষা দিতে প্রিপারেশন নেওয়ার জন্য ছিলাম মানে এত কষ্ট লাগতো, কিন্তু পরে আপনার বইটা পড়ে মানে একটা শান্তি লাগছে আর কি। অনেক কিন্তু ধন্যবাদ আপু, আপনাকে। কিন্তু আমি চেষ্টা করবো যেন আমার অন্য নোটগুলোর মতো মানে এই বইটা না হয়, কারণ তাহলে একটু আপনার ছিল বিষয়টা একটু মানে কঠিনই হয়ে যাবে, কারণ আমি আসলে কনসাইজ
করে লিখতে পারিনি আর কি আগের বইগুলা, চেষ্টা করবো এখন যেন একটু কনসাইজ এবং এক্সাম ওরিয়েন্টেড হয়। আচ্ছা আপু, আপনি কি বই কিনবেন আর কি এখন? আপনি যদি পরীক্ষা দেওয়ার জন্য ডিটারমাইন থাকেন, আপনি আসলে এটা একটু ইম্পর্টেন্ট একটা বিষয় হচ্ছে কি, সবকিছুরই কিন্তু সফট কপি আছে, কিন্তু আমি পার্সোনালি আসলে সফট কপি পড়ে খুব একটা বেশি মানে কি বলবো, কমফোর্টেবল ফিল করি না। হ্যাঁ, আর আরেকটা হচ্ছে যে আমি সফট কপি যখন পড়বো, বিশেষ করে রিকল গুলো যখন আমরা সলভ করবো, হ্যাঁ, আমি যদি সফট কপি থেকে পড়ি ওই রিকল গুলো কিন্তু পরে হারায় যায়। এবং আমি দেখলাম আচ্ছা যে আমি প্রতিবার মানে প্রতিবার যখন আমি কিছু রিকল আমি আসলে প্রিন্ট করতে পারিনি বা প্রিন্টেড কপি পাই নাই, তখন দেখা গেলো আমি প্রতিবার যখন আমি রিকলের সলভ কপিটা পড়তেছি, প্রতিবার আমার সেই একই কনফিউশন, একই প্রশ্নের মধ্যে আমি খালি ঘুরপাক খাচ্ছি। হ্যাঁ, এই কারণে ফার্স্ট আমি আপনার অবশ্যই যে ম্যাটেরিয়াল গুলো অ্যাটলিস্ট কিছু ম্যাটেরিয়ালস আপনার হার্ড কপি কিনবেন। হার্ড কপির মধ্যে একটা হচ্ছে পেডিয়াট্রিক এবং নিউরোটাল যে গাইডলাইনটা, এটা আজিজে এবং হচ্ছে নীলক্ষেতে খুব সুন্দর প্রিন্টেড কপি পাওয়া যায়। আপডেটেড যে গাইডলাইনটা, হ্যাঁ, এই দুটো গাইডলাইন আপনার সব টেস্ট ইকিপি সবগুলোর জন্যই লাগবে। আহ, বইয়ের ভলিউম দেখে ভয় পাওয়ার কিছু নাই, সবকিছু পড়া লাগে না, ইম্পর্টেন্ট বিষয়গুলোই পড়া লাগে, কিন্তু এটা আপনাদের লাগবে। এই দুইটা আপনি কিনতে পারেন যদি একদম বিগিনার হিসেবে কিনতে চান। আর হচ্ছে ফক টেস্ট এবং একিপি তিনটা যে ক্লিনিক্যাল কেস, এটাও আপনি আজিজে বা লিখিতে বই দোকানগুলোতে বললেই যে পেয়ে যাবেন। সায়েন্স অফ পেডিয়াট্রিক্সও টেক্সট বুক হিসেবে আপনি রাখতে পারেন, কারণ সায়েন্স অফ পেডিয়াট্রিক্স বইটা কিন্তু পড়ে ভালো লাগে, কিন্তু মনে রাখা একটু কঠিন, মানে কঠিন আর কি, মানে সবকিছু তো আসলে মানে মানে কিছুটা থিওরি আমাদের মানে টেক্সট বুক, ওটা তো আসলে টেক্সট বুকের মতোই, মনে রাখাটা একটু কঠিন, কিন্তু এই বইটা মানে আপনি মিনিমাম এগুলা কিনতে হবে। আর কিনতে হবে রিকল, রিকলের যে বইগুলো, রিকলেরও আসলে এটা আমি তো আগে জানতাম না যে রিকলের কিন্তু প্রিন্টেড সফট কপি এবং প্রিন্টেড ভার্সন পাওয়া যায় উম, আজই যে নীলক্ষেতে এইসব জায়গায়। আর আমি ইনশাল্লাহ চেষ্টা করব যেন আপনাদের জন্য একটা হার্ড কপি অ্যাভেলেবেল করার কোনো একটা যেন মানে সোর্সের মধ্যে যেন আমি যেটা দিতে পারি, যদি দিতে পারি আপনারা চেক করে দেখতে পারেন আর কি, যদি আপনাদের জন্য হেল্পফুল হয় কিনা। আচ্ছা, আপনি আপাতত ওই যে গাইডলাইন দুইটা, তিনটা কেস বুক আর হচ্ছে সায়েন্স অফ পেডিয়াট্রিক, এগুলা কিনলেই হয়ে যাবে। ঠিক আছে আপু, আপনি যে প্রথম তিনটা বইয়ের নাম দিয়েছিলেন, গাইডলাইন অফ পেডিয়াট্রিক্স, নিওনাটোলজি আর সায়েন্স অফ পেডিয়াট্রিক্স, এই তিনটা। পেডিয়াট্রিক্স, হ্যাঁ হ্যাঁ, এই তিনটা, হ্যাঁ। ঠিক আছে, আর আমি হচ্ছে ফলো তিনটা কেস ইনক্লুড বুক করবো। আপু, এই পাতলা পাতলা তিনটা কেস বুক আছে, ফক টেস্ট এবং এপিপি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে আপু, থ্যাংক আসসালামু ইউ। আলাইকুম। থ্যাংক ইউ ডক্টর আজিজা। ওয়ালাইকুম সালাম। উম, আমি আমার নাইমা আপুকে দেখছিলাম, আপুকে কিছু বলতে চাচ্ছিলেন, কোনো কোয়ারি? না না, কোনো কোয়ারি না। তোমার ক্লাসটা আমি আসলে পুরোটা মনোযোগ দিয়ে শুনতে পারিনি। রেকর্ডিংটা পাইলে সুবিধা হইতো। থ্যাংক ইউ। আচ্ছা আপু, আসলে আজকে প্রথম ক্লাস তো আমি খুব গুছিয়ে নিতে পারছি কিনা জানি না, আমি দেখি যদি মানে আমার রেকর্ডিংটা দেখে যদি গুছানো মনে হয় আমি সেটা শেয়ার করে দিব ইনশাআল্লাহ। থ্যাংক ইউ আপু। ঠিক আছে, তাহলে আমরা আজকের মতো শেষ করি, সবাই কোনো কোয়ারি থাকলে গ্রুপে লিখবেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। থ্যাংক ইউ ফারিয়া। থ্যাংক ইউ আপু।